ভারতের ক্ষেপণাস্ত্রে পাকিস্তানে ২৬ প্রাণহানি, পাল্টা হামলায় নিহত ১০ ভারতীয়। সেনাবাহিনীর প্রশংসায় মোদি, জবাব দিতে সশস্ত্র বাহিনীকে সবুজ সংকেত শাহবাজ সরকারের। ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলায় বাংলাদেশের উদ্বেগ, দক্ষিণ এশিয়ায় নিরাপত্তায় ঝুঁকি দেখছেন বিশ্লেষক। সীমান্তে নিরাপত্তা জোরদারের তাগিদ, আলোচনায় সমাধানের পরামর্শ। নির্বাচিত সরকারই ঠিক করবে রাখাইনে করিডোর দেবে কিনা, সংকট সমাধানে দ্রুত ভোটের রোডম্যাপ দাবি বিএনপির। মৌলিক বিষয়ে দলগুলোর ঐক্য চান আলী রিয়াজ। বিমানবন্দর উন্নয়নের নামে ৯০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, শেখ হাসিনাকে ৮ মে দুদকে তলব, হাজির না হলে থাকবে না আত্মপক্ষ সমর্থনের সুযোগ। এবং ঢাকার পুঁজিবাজারে ধস, সূচক করেছে ১৪৯ পয়েন্ট। ভারত পাকিস্তান উত্তেজনার প্রভাব দেখছেন অনেকে, ভিত্তিহীন দাবিতে আতঙ্ক ছড়ানোর চেষ্টা দেখছে ডিবিএ। সময় সংবাদে সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত ভারত পাকিস্তান। বুধবার রাতে পাকিস্তানের বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারতীয় বাহিনী। এতে অন্তত ২৬ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৪৬ জন। পাকিস্তানি সেনাবাহিনীর পাল্টা হামলায় ১০ ভারতীয় নিহত হয়েছেন। ভারতীয় সেনাবাহিনীর ৫টি যুদ্ধবিমান, একটি ব্রিগেড সদর দফতর ও বেশ কয়েকটি সামরিক স্থাপনা ধ্বংসের দাবি করেছে ইসলামাবাদ। উপযুক্ত জবাব দিতে সশস্ত্র বাহিনীকে নির্দেশ দিয়েছে শাহবাজ সরকার। অন্যদিকে সফলভাবে অভিযান পরিচালনা করায় সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মধ্যরাতে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে পাকিস্তানের আজাদ কাশ্মীরের মুজফফরাবাদ সহ কয়েকটি এলাকা। জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে দেশটির অন্তত ৯টি জায়গার ২৪টি স্থাপনে হামলা চালায় ভারতের সেনাবাহিনী। অভিযানের নাম দেয়া হয় অপারেশন সিন্দুর। পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, মুজফফরাবাদ ছাড়াও কোটলি, শিয়ালকোট, মুর্দিকে, সাকারঘার, পূর্ব আহমেদপুরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। মসজিদ সহ বেসামরিক স্থাপনায় ভারতীয় বাহিনী হামলা চালিয়েছে বলেও জানানো হয়। এসব হামলায় শিশুসহ হতাহতের খবরও নিশ্চিত করেছে পাকিস্তান সেনাবাহিনী। পাকিস্তানের হামলার পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতের একটি ব্রিগেড সদর দপ্তর ও বেশ কয়েকটি সামরিক স্থাপনা ধ্বংসের দাবি করেছে ইসলামাবাদ। পাকিস্তানের আইএসপি এর দাবি, 5টি ভারতীয় যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করেছে তারা। এর মধ্যে 3টি শক্তিশালী রাফাল, একটি SU-30, একটি MiG-29 যুদ্ধবিমান। সশস্ত্র বাহিনী পাকিস্তানের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে। আমি নিশ্চিত করে বলতে পারি, এখন পর্যন্ত আমরা 5টি ভারতীয় যুদ্ধবিমান, 3টি রাফাল, একটি SU-30, একটি MiG-29 এবং একটি হেরন ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছি। মসজিদে হামলার পাকিস্তানি দাবির জবাবে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি জানিয়েছেন, সন্ত্রাসবাদী সংগঠনগুলোর ঘাঁটি চিহ্নিত করে অত্যন্ত পরিকল্পিত ও সীমিত পরিসরে হামলা চালানো হয়েছে, যার লক্ষ্য ছিল কেবলমাত্র সন্ত্রাসীদের অবকাঠামো ধ্বংস করা। কোনো পাকিস্তানি সামরিক স্থাপনায় হামলা চালানো হয়নি বলেও জানান তিনি। আমাদের সেনাবাহিনীর পদক্ষেপগুলো ছিল পরিমিত, আনুপাতিক এবং দায়িত্বশীল। এর লক্ষ্য ছিল সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা এবং ভারতীয় সীমান্তে পাঠানো সম্ভাব্য জঙ্গিদের নিষ্ক্রিয় করে দেয়া। নিয়ন্ত্রণ রেখাতেও পাল্টাপাল্টি গুলি বিনিময় অব্যাহত আছে পাকিস্তান ও ভারতীয় সেনাদের মধ্যে। পাকিস্তানি সেনাদের গুলিতে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক হতাহত হয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি। বুধবার জরুরি বৈঠকে বসে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদ। নয়াদিল্লির এমন কার্যকলাপকে সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানায় ইসলামাবাদ। এদিন জরুরি বৈঠক করে ভারতের শীর্ষ কর্মকর্তারাও। সফলভাবে অভিযান পরিচালনা করায় সেনাবাহিনীর ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাহানুল রানা, সময় সংবাদ। পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে লজ্জাজনক আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরমাণু শক্তিধর দুই দেশকে সর্বোচ্চ সংযমের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। পাকিস্তানের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে তুরস্ক, আর ভারতের পক্ষে অবস্থান নিয়েছে ইসরায়েল। উভয় পক্ষকে সংযত হওয়ার আহ্বান চীনের। অবশেষে শঙ্কাই সত্যি হলো। যুদ্ধকালীন মহড়ার পর পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ভারত।
পরমাণু শক্তিধর দুই দেশের এই সংঘাতের কারণে আন্তর্জাতিক মহলে বাড়ছে উদ্বেগ। আজাদ কাশ্মীর সহ ভারতের বিভিন্ন জায়গায় অপারেশন সিন্দুরকে লজ্জাজনক হিসেবে আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটা খুবই লজ্জাজনক। আমরা ওভাল অফিসে ঢুকতেই খবরটা পেলাম। আমার মনে হচ্ছে কিছু মানুষ আগে থেকেই আঁচ করতে পেরেছিল যে কিছু একটা ঘটতে যাচ্ছে। অতীত ইতিহাস থেকে বিচার করলেই তা বোঝা যায়। তারা দশকের পর দশক ধরে লড়াই করছে, আসলে শতাব্দীর পর শতাব্দী ধরে। আমি শুধু আশা করি এটা খুব দ্রুতই শেষ হবে। পাকিস্তানে ভারতের সামরিক অভিযানে দুঃখ প্রকাশ করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। উভয় পক্ষকে শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে শান্ত থাকার ও পরিস্থিতি জটিল করে তুলতে পারে এমন পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বেইজিং। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও দুই দেশকে আহ্বান জানান সর্বোচ্চ সংযম প্রদর্শনের। বর্তমান বিশ্ব ভারত পাকিস্তান যুদ্ধের ভার বইতে পারবে না বলে উদ্বেগ জানান তিনি। এই পরিস্থিতিতে কূটনৈতিক ভূমিকা নিতে এগিয়ে এসেছে ইরানও। এরই মধ্যে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ভারত সফরে যাওয়ার কথা জানিয়েছেন। এদিকে তুরস্ক একমাত্র দেশ হিসেবে সরাসরি পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে। ইসলামাবাদে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত জানান, ভারতের উস্কানিমূলকভাবে পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন কোনোভাবেই মেনে নেওয়া হবে না। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। এদিকে দুই দেশের পাল্টাপাল্টি হামলার প্রভাব পড়েছে আকাশপথে। ভারতের পাকিস্তান সীমান্তবর্তী একাধিক শহরের বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের বহু ফ্লাইট। কাশ্মীর সীমান্তে আবারও যুদ্ধের দামামা। ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে ওঠে পাকিস্তানের কোটলি, মুজাফরবাদ, ভাওয়ালপুর সহ অন্তত 5টি শহর। 7 মের প্রথম প্রহরে ভারতীয় হামলার পর পাকিস্তান অধিকৃত কাশ্মীরের রাজধানী মুজাফরবাদে নেমে আসে অন্ধকার। রাতভর বিদ্যুৎহীন নগরীর রাস্তায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। প্রথম বিস্ফোরণে আমার বাড়িটা কেঁপে ওঠে। রাস্তায় বেরিয়ে দেখি সবাই দৌড়ে এসেছে, কেউ জানে না কি করছে। এরপর একের পর এক ক্ষেপণাস্ত্র আঘাতে পুরো এলাকায় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। উত্তেজনা ছড়িয়ে পড়েছে ভারতের আকাশপথেও। সীমান্তবর্তী একাধিক শহরের বিমানবন্দর বন্ধ করে দিয়েছে দেশটির বিমান চলাচল কর্তৃপক্ষ। বাতিল হয়েছে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের বহু ফ্লাইট। ভারতের একাধিক বিমান সংস্থা জানিয়েছে, জম্মু কাশ্মীর ও সীমান্তবর্তী রাজ্যগুলোতে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো ও স্পাইস জেট সহ প্রধান এয়ারলাইন্সগুলো তাদের ফ্লাইট বাতিল ও রুট পরিবর্তনের ঘোষণা দিয়েছে। এয়ার ইন্ডিয়া জানায়, দুপুর পর্যন্ত জম্মু, শ্রীনগর, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামননগর, চণ্ডীগড় ও রাজকোটে তাদের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। পাশাপাশি অমৃতসরগামী 2টি আন্তর্জাতিক ফ্লাইট ঘুরিয়ে নেওয়া হয়েছে দিল্লি। এদিকে পাকিস্তানের পাঞ্জাবে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা। ভোররাতে মুখ্যমন্ত্রীর জারি করা আদেশে সব চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও জরুরি বিভাগের কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। প্রশাসনের কর্মকর্তাদের বলা হয়েছে অবিলম্বে কাজে যোগ দিতে। পাঞ্জাবের সব স্কুল, কলেজ, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় আজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রাদেশিক সরকার। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। ভারত পাকিস্তান সংঘাতের জেরে আঞ্চলিক নিরাপত্তাহীনতার প্রভাব পড়েছে ঢাকার বিমানবন্দরে। বুধবার মধ্যরাতে ঢাকামুখী 3টির মধ্যে 2টি বিকল্প পথ বেছে নেয়। আর বিমানবন্দরের সূচি বিপর্যয় হয়েছে একটি ফ্লাইটের। শাহজালাল বিমানবন্দর ও ফ্লাইট রাডারের তথ্য অনুযায়ী ঢাকামুখী 3টি ফ্লাইটের 2টি ডাইভার্ট হলেও সকালে বিকল্প রুট দিয়ে শাহজালাল বিমানবন্দরে ফিরেছে। এর মধ্যে তুরস্ক থেকে আসা টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ভোর 5:15টায় সরাসরি ঢাকায় আসার পরিবর্তে ওমানের মাস্কাটে অবতরণ করে। পরে সকাল 9:15টার দিকে দিল্লির রুট ধরে ঢাকায় পৌঁছে। এছাড়া ফ্লাইট অবতরণে বিলম্ব হয়েছে চায়না সাউদার্ন এয়ারলাইন্স। ঢাকায় না এসে মাঝপথ থেকে কুয়েত ফিরে গেছে জাজিরা এয়ারওয়েজ। অপরদিকে ঢাকা থেকে দেরিতে ছেড়েছে তুরস্কগামী একটি ফ্লাইট। এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে আছেন সহকর্মী ফরহাদুর রহমান। সরাসরি যাচ্ছি তার কাছে। আসলে ভারত পাকিস্তানের টানা 2 সপ্তাহের যে উত্তেজনা সেটি শেষ পর্যন্ত আসলে হামলায় রূপ নিয়েছে, যার গতকাল রাতে ভারতের স্থানীয় সময় 1:05 থেকে 1:30 পর্যন্ত যেই হামলাটি আসলে ভারত পাকিস্তানের উপর চালিয়েছে তার প্রভাব যেটি তাদের দেশে পড়েছে, কিছুটা প্রভাব কিন্তু আমাদের দেশের ফ্লাইট ওঠানামার ক্ষেত্রেও পড়েছে। যেমনটি আসলে আমরা শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ এবং ফ্লাইট রাডারের বরাত থেকে জানতে পেরেছি যে 2টি ফ্লাইট ডাইভার্ট হয়েছিল এবং
সেটি পরবর্তীতে সময় ক্ষেপণ করে আজকে বিলম্বিত সময় এসে আসলে ঢাকায় আসলে পৌঁছেছে। এছাড়াও একটি ফ্লাইট নির্ধারিত সময়ের প্রায় 3 ঘন্টা পরে আসলে ঢাকায় এসে পৌঁছেছে, যেগুলো হচ্ছে টার্কিশ এয়ারলাইন্সের, জাজিরা এয়ারওয়েজের এবং চায়না সাউদার্ন এয়ারওয়েজের। এবং এই 3টি ফ্লাইট ছাড়া বাকি যে আসলে ফ্লাইটগুলো ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে এবং ঢাকায় এসে পৌঁছচ্ছে, কোনো ফ্লাইটই আসলে খুব তেমন একটা শিডিউল বিপর্যয় নেই। এবং এখানকার শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ এবং তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে অন্যান্য দিনের মতন এখন পর্যন্ত স্বাভাবিক অবস্থায় রয়েছে এবং এইটি আসলে খুব একটা প্রভাব আসলে এখন পর্যন্ত পড়ছে না, এখন দেখা যাচ্ছে না এবং সম্ভাবনাও তারা করছে না, অর্থাৎ স্বাভাবিক বিমান চলাচলই করছে। তবে একটি তথ্য জানিয়ে রাখা দরকার, এখন যেসব ফ্লাইট আসলে ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে সেগুলো ভারতের উপর হয়ে বিকল্প রুটে অর্থাৎ পাকিস্তানের আকাশসীমা এড়িয়ে তারা কিন্তু তাদের নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছে। তো বিমানবন্দর থেকে এই ছিল এখনকার মতো আমার কাছে ফ্লাইটের ওঠানামার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলায় দক্ষিণ এশিয়ার দেশগুলোর নিরাপত্তা ও অর্থনীতি বেশি ক্ষতির মুখে পড়বে, এমন শঙ্কা আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা বিশ্লেষকদের। এ অবস্থায় সীমান্তে সতর্কতা বাড়ানোর ওপর তাগিদ দেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আলোচনায় পশ্চিমা বিশ্বের এগিয়ে আসা জরুরি বলে মনে করছেন বিশ্লেষকরা। মাইমুনা হায়দার চৌধুরী রিপোর্ট। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকেই পদক্ষেপ নিতে শুরু করে ভারত পাকিস্তান। সিন্ধু পানি চুক্তি স্থগিত, আকাশপথ বন্ধ সহ সীমান্তে অব্যাহত গোলাগুলির মধ্যেই এবার ক্ষেপণাস্ত্র হামলায় উত্তেজনার পারদ তুঙ্গে। আন্তর্জাতিক সম্পর্ক ও নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ভারত পাকিস্তান উত্তেজনার প্রভাব পড়বে পুরো বিশ্বেই। তবে নিরাপত্তা ও অর্থনৈতিকভাবে বেশি ঝুঁকিতে পড়বে দক্ষিণ এশিয়ার দেশগুলো। প্রায় 300-এরও বেশি পারমাণবিক অস্ত্র আছে এই দুই দেশের মধ্যে। দিস ক্যান নেভার বি গুড। এটা একটা ভয়াবহ ঘটনা। এটা আমাদের অর্থনীতির উপর বিশাল একটা ইম্প্যাক্ট পড়বে, দ্রব্যমূল্যের দাম বাড়বে এবং ইট ক্যানট বি গুড ফর আইদার অফ দি কান্ট্রিজ। যে কোনো যুদ্ধ পরিস্থিতিতে এই ধরনের ঝুঁকি থাকে, বিশেষ করে বর্ডার এলাকায়, কারণ মানুষের আনাগোনা, বিভিন্ন ধরনের মানুষের আনাগোনা বেড়ে যেতে পারে। আমাদের আশা থাকবে যে বড় আকারে যেন যুদ্ধে না যায়, কারণ বড় আকারে যুদ্ধ গেলে আরও যে সাপ্লাই লাইনগুলো আছে সেগুলো আরও ব্যাহত হবে এবং সি লাইন যদি ব্যাহত হয় তাহলে আরও বড় ক্ষতি হবে। এই সংকট ঠেকাতে পশ্চিমা দেশগুলোর সরাসরি হস্তক্ষেপ প্রয়োজন বলে মন্তব্য করছেন বিশ্লেষকরা। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশের পক্ষ থেকেও সমঝোতা চেষ্টার তাগিদ বিশ্লেষকদের। প্রয়োজন হলে বাংলাদেশও মধ্যস্থতা করতে পারে, আন্তর্জাতিক সবাই এটাতে মধ্যস্থতা করতে পারে এবং ভারত পাকিস্তান জনগণকে বুঝতে হবে যে যুদ্ধ তাদের জন্য কখনো ভালো হতে পারে না। আমাদের দিক থেকে একটা আশা থাকবে যে তারা যেন শান্তির পথ বেছে নেয় যত তাড়াতাড়ি পারে, বিশেষ করে একটা কূটনীতির মধ্যে যেন তারা যায়। আলোচনায় শান্তিপূর্ণ সমাধান না হলে উভয় দেশের পাশাপাশি প্রতিবেশী দেশগুলো ক্ষতিগ্রস্ত হবে বলেও মনে করেন বিশ্লেষকরা। সার্জিক্যাল স্ট্রাইক কিন্তু। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। ভারত পাকিস্তানের পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে উভয় দেশকে শান্ত সংযত থাকার আহ্বান জানিয়েছে ঢাকা। পরিস্থিতি আরও খারাপ করতে পারে এমন কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকার আহ্বান বাংলাদেশের। বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ সরকার ভারত ও পাকিস্তানের ক্রমবর্ধমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি এবং স্থিতিশীলতার বজায় রাখতে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে দুই দেশকে উত্তেজনা প্রশমনের আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে। শেষ পর্যন্ত এই অঞ্চলের জনগণের কল্যাণে শান্তি বজায় রাখা হবে বলেও আশাবাদ ব্যক্ত করে ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। জঙ্গি নাটক সাজিয়ে কল্যাণপুরে 9 তরুণ হত্যা, সাবেক আইজিপি সহ 3 পুলিশকে জিজ্ঞাসাবাদের অনুমতি ট্রাইব্যুনালের। নতুন মামলায় গ্রেফতার গান বাংলার তাপস। রাখাইনে মানবিক সহায়তা পাঠাতে বাংলাদেশ করিডোর দেবে কিনা তা নির্বাচিত সরকারই ঠিক করবে বলে সাফ জানিয়েছে বিএনপি। প্রেস ক্লাবে এক বিক্ষোভ সমাবেশে দলের সিনিয়র নেতা জয়নুল আবেদিন ফারুক বলেন, নির্বাচনে বিলম্ব হয় এমন সংস্কার মেনে নেওয়া হবে না। আলাদা সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, গণতন্ত্র মেনে নির্বাচনকালীন রোডম্যাপ ঘোষণা করলেই সংকটের সমাধান সম্ভব। তৈরি হয়েছে পাল্টাপাল্টি
রাখাইনে মানবিক সহায়তা পাঠাতে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে চায় জাতিসংঘ। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এমনটাই জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সেই শর্তাবলী যদি পালিত হয় আমরা এটা অবশ্যই এ বিষয়ে কড়া অবস্থান নিয়েছে বিএনপি। বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুক সাফ জানান, রাখাইনকে করিডোর দেওয়া হবে কিনা সেটা নির্বাচিত সরকারই ঠিক করবে। করিডোরের প্রশ্নে আমি অনুরোধ জানাবো, বিচার বিবেচনা করে যে সরকার গঠন করবে, যে দল আপনার অধীনে নির্বাচন দিয়ে সেই সরকারকে এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার জন্য আমি বিনয়ের সহিত আপনাকে অনুরোধ জানাই। এ সময় সংকট নিরসনে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচনের দাবি তুলে ভোট বিলম্বিত করে এমন কোন সংস্কারে হাত না দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আর নির্বাচন বিলম্বিত নয়, এখনই নির্বাচনের প্রয়োজন। সংস্কার প্রায় শেষ পর্যায়ে। এমন সংস্কারে হাত দিবেন না যে সংস্কার 111-এর মতো বিলম্বিত করে আরেকটি ষড়যন্ত্রের মাধ্যমে এই নির্বাচনকে বিলম্বিত করতে পারে। এদিকে প্রেস ক্লাবে আয়োজিত আরেক সমাবেশে নির্বাচনকালীন রোডম্যাপ ঘোষণাই বর্তমান সংকটের একমাত্র সমাধান বলে মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। গণতন্ত্র মেনে নেন, নির্বাচন মেনে নেন, রোডম্যাপ ঘোষণা করুন, বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিন, দেখবেন রাতারাতি সকল সমস্যা সমাধান হয়ে আসবে। সমাবেশে নাগরিক সমাজের বিভিন্ন প্রতিনিধি ও রাজনৈতিক বিশ্লেষকরা উপস্থিত ছিলেন। বক্তারা দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান। গণতন্ত্রের মাতাকে। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। ভিন্ন অবস্থানে থাকলেও মৌলিক জায়গায় প্রতিটি রাজনৈতিক দলকে ঐকমত্যে আসতে হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। শুরুতে আপত্তি থাকলেও পরে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠন সহ 118টি প্রস্তাবে একমত হয়েছে নাগরিক ঐক্য। সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে আলোচনায় অংশ নিয়ে তারা এই কথা জানান। বুধবার সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে দ্বিতীয় দফায় আলোচনায় অংশ নেন জাতীয় ঐকমত্য কমিশন ও নাগরিক ঐক্যের প্রতিনিধিরা। আলোচনার শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ জানান, রাজনৈতিক দলগুলো তাদের সহযোগী ও প্রতিপক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে একমত হয়ে জাতীয় সনদ তৈরিতে সহায়তা করবে। রাজনৈতিক দলগুলির মধ্যেও আপনাদের সহযোগী শক্তি যাদের সাথে আপনাদের ভিন্ন মত আছে, তারাও একটু আলোচনা করুন নিজেদের মধ্যে। এটা জাতীয় ঐক্য প্রতিষ্ঠার চেষ্টা, জাতীয় সনদ তৈরির চেষ্টা। শুধুমাত্র কমিশনের কাজ নয়, এটা জনগণের অর্পিত দায়িত্ব আমাদের এবং আপনাদের উপর। এ সময় উচ্চ ও নিম্নকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠনের প্রস্তাবে মত দেন নাগরিক ঐক্যের নেতারা। আলোচনায় ছিল বিচার বিভাগ, ভবিষ্যৎ নির্বাচন ব্যবস্থা, সংবিধানের 70 অনুচ্ছেদ সহ অন্যান্য বিষয়। আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে আমরা এখন একমত হয়েছি। কোনো একটা দল যদি কাস্টিং ভোটের 1%ও পায়, তাদেরও একজন প্রতিনিধি আপার হাউসে থাকবেন। এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় আমরা আমাদের অবজারভেশনগুলো জানিয়েছি। 38টি বিষয়ে আমরা দ্বিমত করলেও আজকের এই আলোচনার মধ্য দিয়ে আমাদের মত পার্থক্য অনেকখানি নিরসন হয়েছে। ঐকমত্য গঠন ও জাতীয় সনদ তৈরিতে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চলমান থাকবে বলেও জানান নাগরিক ঐক্যের নেতারা। প্রায় সব ব্যাপারেই একমত। সাইফুল রুদ্র, সময় সংবাদ, ঢাকা। 3টি আন্তর্জাতিক বিমানবন্দরের 900 কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনাকে 8 মে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক। সংস্থাটি বলছে, তলবে হাজির না হলে আত্মপক্ষ সমর্থনের সুযোগ হারাবেন। এদিন 1000 কোটি টাকার সরকারি সার আত্মসাতের অভিযোগে নরসিংদী 2 আসনের সাবেক এমপি কামরুল আশরাফ পটনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালানোর পর একের পর এক বেরিয়ে আসছে শেখ হাসিনার দুর্নীতির ফেরিস্তি। ইতোমধ্যে পূর্বাঞ্চলে প্লট জালিয়াতির ঘটনায় চার্জশিট দাখিলের পর গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এবার গত 15 বছরে বিমানবন্দরে নির্মাণ কাজের 1000 কোটি টাকা লুটপাটের তথ্য পেয়েছে দুদক। এমন প্রেক্ষাপটে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে শেখ হাসিনাকে আগামী 8 মে তলব করে চিঠি দিয়েছে সংস্থাটি। বিগত 15 বছরে দেশের বিভিন্ন বিমানবন্দরের উন্নয়ন কাজের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট ও আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুদকে
হাজির হওয়ার অনুরোধ জানিয়ে পত্র প্রেরণ করা হয়েছে। যদি আসেন তাহলে তাদের বক্তব্য শুনবেন, যদি উপস্থিত না হন তাহলে আইন এবং বিধি অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। একই অভিযোগে সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী ও সাবেক সচিব মোকাম্মেল হককে তলব করা হয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা প্রয়োজন মনে করে অনুসন্ধানকারী টিম তাদের আগামীকাল হাজির হওয়ার জন্য পত্র প্রেরণ করেছেন। গেল জানুয়ারিতে 3টি আন্তর্জাতিক বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পের প্রায় 900 কোটি টাকা আত্মসাতের অভিযোগে শেখ হাসিনার সাবেক সামরিক উপদেষ্টা তারেক সিদ্দিকী সহ 19 জনকে আসামি করে 4টি মামলা করে দুদক। এদিন 1084 কোটি টাকা সরকারি সার আত্মসাতের ঘটনায় নরসিংদী 2 আসনের সাবেক এমপি কামরুল আশরাফ খান পটন সহ 5 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সারা দেশের বিআরটিএ অফিসগুলো যেন ভোগান্তির আরেক নাম। সেবা নিতে গিয়ে হয়রানির শিকার হওয়ার অভিযোগ বেশিরভাগ মানুষের। দীর্ঘদিন ধরে অভিযোগের পাহাড় জমা 35টি জেলা বিআরটিএ কার্যালয়ে। এবার একযোগে অভিযান চালিয়েছে দুদক। এ সময় কয়েকটি জেলায় হাতে নাতে আটক করা হয় দালাল চক্রের সদস্যদের। প্রমাণ পাওয়া যায় বিআরটিএ অফিসের কিছু অসাধু কর্মকর্তার সম্পৃক্ততার। চট্টমেট্রো 6710716 নম্বরের এই গাড়িটি অ্যাম্বুলেন্স হিসেবে বিআরটিএ থেকে লাইসেন্স করান মালিক তানহা আক্তার মিলি, কিন্তু তা ব্যবহার হচ্ছে মাইক্রোবাস হিসেবে। এমন অভিযোগের তদন্তে চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে দুদক। আর এই প্রতারণার সঙ্গে যুক্ত স্বয়ং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর ট্রাফিক বিভাগের সার্জেন্ট মোহাম্মদ দিনার। অভিযানে যাচাই বাছাই করা হয় সংস্থাটির জেলা কার্যালয়ে কর্মরত 4 কর্মকর্তার দুর্নীতির অনিয়ম নিয়েও। এই গাড়িটা আমরা মাইক্রো হিসেবে দীর্ঘদিন থেকে ব্যবহার করতেছেন। আমরা সরজমিনের তথ্য পেয়েছি এবং ওনাকে জিজ্ঞাসাবাদ করেছি, উনি ওনার স্ত্রীর গাড়িটা স্বীকার করেছেন। চট্টগ্রামের মতো সারা দেশে প্রায় সবকটি বিআরটিএ অফিসের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বহু বছর ধরে। বিচ্ছিন্নভাবে বিভিন্ন সময় অফিসগুলোতে অভিযান চালানো হলেও এবার একযোগে রাজধানী সহ দেশের 35টি বিআরটিএ অফিসে অভিযান চালিয়েছে দুদক। বরিশালে অভিযান চালিয়ে এক দালালকে আটক করে 1 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। যশোর বিআরটিএ কার্যালয়ে অভিযান চালিয়ে 3 দালালকে হাতে নাতে আটক করে জেল ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া প্রায় প্রতিটি বিআরটিএ অফিসে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে। ওখানে যাবেন, বলবে গাড়ির সিরিজ নাম্বার ঠিক নেই, এই নেই সেই নেই, ঠিক আছে, অনলাইনে ভুল দেখায়, এগুলো বলবে। ওখানে যদি আপনি 200-300 আবার টাকা দেন, ওটা ঠিক হয়ে যাবে। 7-8 মাস যাবত আমাদের এই বিআরটি থেকে নাম্বারগুলি দেওয়া হচ্ছে না। নাম্বারগুলি না দেওয়ার কারণে আমরা কাস্টমারদেরকে নাম্বার দিতে পারতেছি। দুদক কর্মকর্তারা জানান, অনিয়মের বিষয়ে বিআরটিএ অফিসের কিছু অসাধু কর্মকর্তার সম্পৃক্ততার প্রমাণ পেয়েছেন তারা। এখানে এসে আমরা দেখলাম যে এখানে যে সেবাগ্রহীতারা আছেন তারা মোটামুটি হয়রানির শিকার হচ্ছেন। বিশেষ করে তারা যেটা 5 মিনিটের কাজ সেটা আগামী সপ্তাহ 7 দিন পরে আসার জন্য বলতেছে। 3 জন দালালকে সাজা দেওয়া হয়েছে, একজনকে হচ্ছে 3 দিন কারাদণ্ড। শুধু দালালদের জেল জরিমানা না করে বিআরটিএ অফিসের অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধেও যেন কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়, সে দাবি সেবা প্রত্যাশীদের। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের বিচার নিয়ে বেরিয়ে আসছে চমকে দেয়া তথ্য। ধরা পড়ছে নানা অসঙ্গতি। সুনামগঞ্জের এক মামলায় পুরনো ট্রাইব্যুনালে এক নারীকে যুদ্ধ শিশু সাজিয়ে আদালতে দাঁড় করানোর অভিযোগ উঠেছে, যে হালিমা বেগমের জন্মই হয়েছিল মুক্তিযুদ্ধের 13 বছর পর। এমন জালিয়াতি দেখে হতবাক বর্তমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর উন্মোচিত হতে শুরু করেছে ৭১-এর মানবতাবিরোধী অপরাধের বিচারে লুকিয়ে থাকা অন্ধকার অধ্যায়। বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য, যেখানে প্রশ্নের মুখে পড়েছে পুরো বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা। সুনামগঞ্জের একটি মামলায় ধরা পড়েছে ভয়াবহ জালিয়াতি, যা নাড়িয়ে দিয়েছে বর্তমান ট্রাইব্যুনালকেও। তৎকালীন বিচারকদের জানানো হলেও তারা কোনো কর্ণপাত করেননি, বরং শুরু হয় পরিচয়পত্রে বয়স বদলের তোড়জোড়। আসামিপক্ষের আইনজীবীরা হালিমার বয়স নিয়ে সন্দেহ প্রকাশ করে তথ্য চেয়ে আবেদন করেন নির্বাচন কমিশনে। সেখান থেকেই ফাঁস হয়ে যায় আসল তথ্য। প্রমাণিত হয় মুক্তিযুদ্ধের সঙ্গে কোনো সম্পর্ক নেই হালিমার। পূর্বের ট্রাইব্যুনালেও এটা দেখলেও ওইভাবে তারা আমলে নেয়নি, কিন্তু পরবর্তীতে নতুন ট্রাইব্যুনাল গঠন হওয়ার পরে আমরা এটা তাদের নজরে নিয়ে আসলে তারা এটাতে খুবই আশ্চর্যান্বিত হয় এবং সকল অ্যাকিউজদের
বেল তারা মঞ্জুর করে। বর্তমান ট্রাইব্যুনালের একজন প্রসিকিউটর বলছেন, এরকম অনেক অসঙ্গতি জালিয়াতির মাধ্যমে বিচারের নামে প্রহসন করেছে পুরনো ট্রাইব্যুনাল। অসংখ্য অসঙ্গতি, অসংখ্য ইনকনসিস্টেন্সি, অসংখ্য বানোয়াট সাক্ষী এই ট্রাইব্যুনালে, বানোয়াট প্রতিবেদন এই ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছিল, যেগুলো এখন পর্যালোচনা করা হবে এবং আমরা আশা করছি ট্রাইব্যুনাল এখন এইগুলো পর্যালোচনা করে ন্যায় বিচার প্রদান করবে। শেখ হাসিনার ভারত পালানোর পর পদত্যাগ করেন আগের ট্রাইব্যুনালের সব প্রসিকিউটর। এখন পর্যন্ত অনেক উধাও, কেউ জানে না কোথায় রয়েছে এসব কাগজপত্র। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জঙ্গির নাটক সাজিয়ে কল্যাণপুরের জাহাজবাড়িতে ৯ তরুণ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 14 জুলাই পর্যন্ত সময় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলার আসামি সাবেক আইজিপি AKM শহীদুল হক, ডিএমপির সাবেক কমিশনার আসাদুজ্জামান ও মিরপুর বিভাগের পুলিশের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লাকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। সকাল 10টার দিকে এই 3 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। 2016 সালের 26 জুলাই কল্যাণপুরে জাহাজবাড়িতে অভিযানে 9 জনকে হত্যার অভিযোগে গত 6 মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়। বাংলাদেশের বহু জায়গায় এভাবে জঙ্গি নাটক সাজিয়ে ইসলামী মনোভাবাপন্ন যুবকদেরকে হত্যা করা হয়েছে। ইসলামকে এক ধরনের ফোবিয়া, মানে ভীতিকর ধর্ম হিসাবে মানুষের কাছে উপস্থাপন করা হয়েছে। AKM শহীদুল হক তৎকালীন আইজিপি, তৎকালীন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান এবং তৎকালীন এসি জসিমউদ্দিন মোল্লা, এই 3 জনকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। এই 3 জন আসামিকে আগামী মাসের 25, 27 এবং 29 মে এই 3 দিন তদন্ত সংস্থার তত্ত্বাবধানে জিজ্ঞাসাবাদ করা হবে। বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে বৈষম্য বিরোধী আন্দোলনে গুলশান থানার হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। সকালে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। পরে রাজধানীর গুলশান থানার ভ্যান চালক জব্বার হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানোর আবেদন করে পুলিশ। পরে রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানি শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাপসকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এর আগেও কয়েকটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। ঢাকার পুঁজিবাজারে হঠাৎই ধস, বুধবার সূচক পড়েছে 149 পয়েন্ট। এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া বাজার সংশ্লিষ্টদের। কেউ বলছেন ভারত পাকিস্তান উত্তেজনার প্রভাব পড়েছে বাজারে, তবে ডিবিএ নেতারা বলছেন এই ধারণা ভিত্তিহীন, কারণ বাংলাদেশের পুঁজিবাজারে ভারত পাকিস্তানের এমন কোনো বিনিয়োগ নেই যার প্রভাব পড়তে পারে, বরং পরিকল্পিতভাবে আতঙ্ক ছড়ানোর চেষ্টা চলছে। আগস্টে সরকার পরিবর্তনের পর রাজনৈতিক অনিশ্চয়তার জেরে দেশের পুঁজিবাজারে চলছে আস্থার সংকট। অক্টোবরের পর আবারও বড় ধরনের ধস। বুধবার একদিনে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসির প্রধান সূচক পড়েছে 149 পয়েন্ট। আতঙ্কিত হয়ে পড়েছেন বিনিয়োগকারীরা। পার্শ্ববর্তী দেশে যুদ্ধ লাগলে আমাদের এখানে দাম কমে যায়, বা কোনো কিছু হলে ইন্টারন্যাশনালি কোনো কিছু হলে আমাদের এখানে দাম কমে যায়। এগুলি সুযোগ নেয় আমাদের কোম্পানির ডাইরেক্টর থেকে শুরু করে গ্যামলাররা। স্টেকহোল্ডাররা টাকা নিয়ে বসে আছে, কেউ ইনভেস্টমেন্ট করতেছে না। এই মার্কেট পড়ার আজকে মার্কেট পড়ার কারণ হলো ইন্ডিয়া পাকিস্তান ওয়ার, আর কোনো কারণ না। বাজারের এমন পতনের পিছনে ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলার জেরে তৈরি হওয়া আতঙ্ক এবং বিনিয়োগের বিকল্প মাধ্যম যেমন বন্ড, ডিভেঞ্চার কম থাকার কথা বলছেন বাজার সংশ্লিষ্টরা। আমাদের পার্শ্ববর্তী দেশে যদি একটা বড় কনফ্লিক্ট হয়, এরকম একটা স্কেলে যদি কনফ্লিক্ট হয়, এখানে পুঁজিবাজারে ইম্প্যাক্ট করাটা অনেকটু স্বাভাবিক, বিকজ এটাতে আনসার্টেনটি ক্রিয়েট হয়। যখন মার্কেট ফল করা শুরু করে তখন বন্ডে বিনিয়োগটা চলে যায়, ওই অনুযায়ী ইকুইটি থেকে সেল অফ হচ্ছে। আমাদের দেশে এই জিনিসটাই হচ্ছে যে ইকুইটিতে সেল অফ হয়ে যাচ্ছে। তবে এই ধরনের সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছে ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন ডিবিএ। সংগঠনটির সভাপতি বলছেন, কোন পক্ষ পরিকল্পিতভাবে বাজারে আতঙ্কিত ছড়ানোর চেষ্টা করছে। ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের সাথে আমাদের স্টক মার্কেটে কোনো সম্পর্ক নেই। আমি মনে করি যে ধরেন কিছুদিন পর পরে আমাদের এখানে একটা রিউমার তৈরি করা হয়, যেখানে একটা প্যানিক ক্রিয়েট করা হয়। সাধারণ বিনিয়োগকারীরা ওনারা না বুঝেই আমি মনে করি যে শেয়ার ছেড়ে দেয়। এটা ঠিক হচ্ছে না। এদিকে হামলার জেরে ভারত ও পাকিস্তান দুদেশের শেয়ার বাজারেই সূচকের পতন হয়েছে। একই সঙ্গে বুধবার দর হারিয়েছে ভারতীয় মুদ্রা রুপি। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা।
এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় জিপিএ 5 পেয়েও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হয়েছে প্রায় 2 লাখ শিক্ষার্থী। ভর্তির সুযোগ পাওয়া তো দূরের কথা, ন্যূনতম পাশের নম্বরও তুলতে পারেনি মানবিক ও বিজ্ঞান ইউনিটের 90%। বিশেষজ্ঞরা বলছেন, অটোপাস ও সংক্ষিপ্ত সিলেবাসে ফলাফল কেন্দ্রিক পড়াশোনার কারণে জিপিএ 5 পেলেও প্রতিযোগিতায় ছিটকে পড়ছে শিক্ষার্থীরা। আর যুগোপযোগী কারিকুলাম প্রণয়নের পাশাপাশি সমস্যা উত্তরণের উপায় খুঁজছে বোর্ড। শাকির আহমেদের রিপোর্ট। 2001 সালে এসএসসি আর 2003 সালে এইচএসসি পরীক্ষায় চালু হয় জিপিএ পদ্ধতি। প্রথম বছর সারা দেশে মাত্র 76 জন জিপিএ 5 পেয়েছিলেন। তবে সবশেষ এসএসসির ফলাফলে সর্বোচ্চ এই গ্রেড অর্জন করেছেন 1,82,129 জন শিক্ষার্থী। 2 দশকের ব্যবধানে জিপিএ 5-এর এমন ছড়াছড়ি খুশির সংবাদ হলেও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্তরা কতটুকু যোগ্যতার স্বাক্ষর রাখতে পারছেন, এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে সামনে আসে বেশ কিছু হতাশাব্যঞ্জক চিত্র। 2024-25 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের পাশাপাশি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান এই 2 ইউনিটে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে জিপিএ 5 পাওয়া 1,33,561 জন পরীক্ষায় অবতীর্ণ হন। এর মধ্যে 1,21,000 জিপিএ 5 পাওয়া শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন। উভয় ইউনিটে অকৃতকার্যের হার 90% বেশি। বিশেষজ্ঞরা বলছেন, বিগত সরকারের সময়ে শিক্ষার মানের তুলনায় ফলাফলকে গুরুত্ব দেয়া, উত্তরপত্র মূল্যায়নে শিথিলতা দেখানো, নম্বর বাড়িয়ে দেওয়ার প্রবণতার ফলে শিক্ষার্থীরা ভালো ফলাফল করেও প্রতিযোগিতামূলক পরীক্ষায় ছিটকে পড়ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দেখেন 95%-এর মতো তারা আমাদের যে প্রত্যাশিত স্কোর সেটি পায়নি। তারা শর্ট সিলেবাস পরীক্ষা নেওয়া প্লাস হলে যে আমরা অটো পাশের যে তার ফল কিন্তু আমরা শিক্ষণ ঘাটতি দেখতে পাচ্ছি। আর চলতি বছর প্রকৃত মাপকাঠিতে দক্ষতা নির্ণয়ের কথা জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। গ্রেস দেওয়া, প্রশ্নের হলে সুবিধা পাওয়া, উত্তরপত্র মূল্যায়নে বিশেষ নির্দেশনা দেওয়া, যেখানে নম্বর দেওয়া, তার পার্সেন্টেজ বাড়াতে হবে। 90 আপ, 97, 95 এই যদি একটা বোর্ডের পার্সেন্টেজ হয়। ফলাফলের পাশাপাশি শিক্ষার মান, শিক্ষার্থীর কাঙ্ক্ষিত যোগ্যতা ও দক্ষতা নিশ্চিতে যুগোপযোগী কারিকুলাম ও বাস্তবসম্মত মূল্যায়ন পদ্ধতি প্রবর্তনের পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। সেই অংশটা আমরা পালন করছি। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ছাত্রাবাস সংস্কার, শ্রেণীকক্ষের সংকট ও পরিবহন সংকট নিরসন সহ 7 দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করে কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা। সকালে কলেজের বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা কলেজের মূল ফটকের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। এ সময় শিক্ষার্থীরা প্ল্যাকার্ড হাতে তাদের দাবি উত্থাপন করেন। শিক্ষার্থীদের সকল যৌক্তিক দাবি মেনে নিয়ে কর্তৃপক্ষের কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি তোলেন তারা। শ্রেণীকক্ষের সংকট নিরসন করে অনতিবিলম্বে শিক্ষকের সংখ্যা বাড়ানোর দাবি জানান তারা। এছাড়া দাবি আদায় না হলে প্রশাসনকে 7 দিনের আলটিমেটাম দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সময় সংবাদে আরো থাকছে। পাকিস্তান ভারত সংঘাতের জেরে পাকিস্তান অবস্থানরত রিশাদ নাহিদকে নিয়ে উদ্বিগ্ন বিসিবি। নিরাপত্তা নিশ্চিতে পিএসএল কর্তৃপক্ষের কাছে অনুরোধ ক্রিকেট বোর্ডের। মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের জন্য সরবরাহ করা কয়লা কতটা নিম্নমানের তা পরীক্ষা করতে নমুনা পাঠানো হয়েছে থাইল্যান্ডে। ফলাফল দ্রুত আসুক তা চাইছে না সরবরাহকারী প্রতিষ্ঠান ও অনেক সরকারি কর্মকর্তা, এমন অভিযোগ করেছেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। একনেক সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। আজকের সভায় 4,500 কোটি টাকা ব্যয়ে 9টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। 63,000 টন কয়লা নিয়ে গত 17 মার্চ এমভি ওরিয়েন্ট অর্কিড নামের সিঙ্গাপুরের পতাকাবাহী একটি জাহাজ মাতারবাড়ি বন্দরে আসে। খালাস করতে গিয়ে কয়লার সঙ্গে কাদামাটি পাওয়ায় তা ফেরত পাঠানো হয়। বুধবার একনেক সভা পরবর্তী ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা জানান, মন্ত্রণালয়ের তদন্তে নিম্নমানের কয়লা সরবরাহের প্রমাণ মিলেছে। কতটা নিম্নমানের তা জানতে নমুনা পাঠানো হয়েছে থাইল্যান্ডে। তবে ফলাফল আশা নিয়ে সরকারি কর্মকর্তাদের মধ্যে অনাগ্রহ দেখছেন তিনি। দূষিত কয়লা পাওয়া গেছে, সেটা আবার পরীক্ষার জন্য ব্যাংককে পাঠাতে হচ্ছে, পাঠিয়ে দিয়েছে।
এখন ব্যাংকক থেকে সেটা তাড়াতাড়ি রিপোর্ট আনার জন্য যিনি সরবরাহ করেছেন আর আমাদের সরকারি পক্ষ থেকে যারা এটা পরিচালনা করছেন এই বিদ্যুৎ কেন্দ্র, দুই পক্ষেরই কারোর কোনো আগ্রহ দেখা যাচ্ছে না। একনেক সভায় ৩,৭৫৬ কোটি টাকা ব্যয়ে অনুমোদিত 9টি প্রকল্পের মধ্যে ১৪৫ কোটি টাকা ব্যয়ে গুলশান বনালী লেক উন্নয়নে সংশোধিত প্রকল্পও রয়েছে। উপদেষ্টা জানান, করাইল বস্তিকে পাশ কাটিয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। যেটা ধানমন্ডি লেকে আছে যেরকম, সেরকম পুরো কিছু কিছু জায়গায় আছে, কিন্তু কিছু কিছু আবার অকুপাইড হয়ে আছে, সেগুলোকে মুক্ত করে, জায়গাগুলো দখল মুক্ত করে পুরোটা ওয়াকওয়ে তৈরি করা হবে। সুনামগঞ্জ সহ হাওর এলাকায় বাঁধ নির্মাণে অনিয়ম পাওয়া গেছে বলে জানান উপদেষ্টা। এই অনিয়ম খতিয়ে দেখতে আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠিত হয়েছে। এই বছর যে হচ্ছে সেখানেও দেখা যাচ্ছে যে কিছু কিছু ভাঙন আছে এবং কেন ভেঙে যাচ্ছে বা কেন কাদের গাফিলতিতে কি হচ্ছে এটা দেখা হবে এবং এখনই ব্যবস্থা নেওয়া হবে। প্রাকৃতিক দুর্যোগে উদ্ধার ও অনুসন্ধান চালাতে বিশ্বব্যাংকের অনুদানে রেস্কিউ বোট কেনা হচ্ছে বলেও জানান পরিকল্পনা উপদেষ্টা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়। উপাচার্যের অপসারণের দাবিতে এবার তার বাসভবনে তালা ঝুলিয়ে বিদ্যুৎ ও পানির লাইন বিচ্ছিন্ন করে দিয়েছেন শিক্ষার্থীরা। এর আগে বিশ্ববিদ্যালয়ের সব প্রশাসনিক দফতরে তালা ঝুলিয়ে দেওয়া হয়। এক দফা দাবি না মানলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের। স্লোগানে ক্যাম্পাস। এবার বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের অপসারণের এক দফা দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। বুধবার দুপুর 12টার দিকে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। ফ্যাসিস্ট শিক্ষকদের পুনর্বাসন, শিক্ষার্থীদের 22 দফা বাস্তবায়ন না করা, আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা দেয়ায় উপাচার্যের পদত্যাগের দাবি জানান তারা। উনি ওনার মন করা একটা সিন্ডিকেট, জরুরি সিন্ডিকেট কি বসিয়ে এই দাবি দেওয়া মেনে নেওয়ার কথা বলছে। সেক্ষেত্রে আমাদের সাথে কোনো যোগাযোগ করে নাই, উনি ওনার মতো করে এটা উনি বলছে। আমরা চাই খুব শীঘ্রই ইউজিসি একটি তদন্ত টিম পাঠাক বরিশাল বিশ্ববিদ্যালয়ে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কেমন ভিসি চায় তেমন একজন ভিসি বরিশাল বিশ্ববিদ্যালয়ে দেওয়া হোক। দুপুর 2টার দিকে উপাচার্যের বাসভবনের ভেতরে থাকা কর্মচারী নিরাপত্তা কর্মীদের বের করে দিয়ে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। একই সঙ্গে বিদ্যুৎ ও পানির লাইনও কেটে দেওয়ার কথা জানান তারা। ভিসি যেহেতু ক্যাম্পাসে থাকে না, শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে পারে না, ফলে শুধু এই উপাচার্যের কার্যালয় কাম বাসভবন এটাকে আমরা মনে করি যেটা একটা পরিত্যক্ত ভবন হিসেবে উনি আসলে ঘোষণা করেই ফেলেছেন। আমরা ওটাকে তালা দিয়ে দিলাম। তার বাসভবনের যে বিদ্যুৎ লাইন, ওয়াইফাই লাইন এগুলো ছিল, আমরা এগুলো বন্ধ করার ঘোষণা দিয়েছিলাম আগে, সেটা আমরা বাস্তবায়ন করেছি। উপাচার্যের দাবি, শিক্ষার্থীদের সকল দাবি এরই মধ্যে মেনে নেওয়া হয়েছে। প্রভৃতি ট্রেজারার, শিক্ষা সচিব মহোদয় সবাই মিলে গুরুত্ব বিবেচনা করে যেগুলো দাবি শিক্ষার্থীদের প্রত্যেকটা সমাধান করা হয়েছে। বিষয়গুলো সম্পর্কে সবসময় তাদের সাথে আলোচনাও হয়েছে। এর আগে মঙ্গলবার কফিন মিছিল নিয়ে প্রশাসনিক সকল দপ্তরে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। রাজধানীর মোহাম্মদপুরে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ একই পরিবারের 3 জন দগ্ধ হয়েছেন। বাড়িটির গ্যাস লাইনের অব্যবস্থাপনার কারণেই এমন ঘটনা বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। তবে দায় অস্বীকার করেছেন বাড়িটির ম্যানেজার। পুড়ে গেছে হাত, পা, মুখ। অসহ্য যন্ত্রণা নিয়ে সাদিয়া আফরিন শুয়ে আছেন হাসপাতালের বিছানায়। তবে নিজের চাইতেও বেশি ভাবছেন তারই 11 মাস বয়সী একমাত্র মেয়ে ইশরাত জাহানকে নিয়ে। রাজধানীর মোহাম্মদপুর ঢাকা উদ্যান এলাকার একটি বাসায় বুধবার ভোরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হন পরিবারটির 3 জন। ভর্তি করা হয় জাতীয় বার্ন ইনস্টিটিউটে। ভুক্তভোগী পরিবারটির অভিযোগ, গ্যাস লিকেজের বিষয়টি বাড়ির ম্যানেজারকে জানানোর পরও কোনো পদক্ষেপ নেয়নি। লাইনের চাবি, পুরা মেইন চাবি খোলা, চাবি ছিল না। পরে আমার মেয়ে ম্যানেজারকে ফোন দিছে, সে বলছে আমি বাড়িতে, আমি আসলে সব ঠিক করে দিন। উনি তো আসে না, এই যে কালকে রাত্রে পুড়ে গেছে, ওনারা শুনে আজকে মনে আসছে। বাচ্চার মারও অবস্থা খারাপ, বাচ্চার নানির হাত, পা, মুখ এও অনেক পুড়ছে। চিকিৎসক জানান 30% পুড়ে যাওয়ায় শিশুটির অবস্থা আশঙ্কাজনক। 2 জনের 7% পুড়েছে। একজনকে আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ছুটি দিয়েছি, আর একজনকে আমরা অবজারভেশনে রেখেছি। আর 11 মাস বয়সী একটি শিশু আছে, ওর আপনার 30% পুড়েছে।
ওর অবস্থা আশঙ্কাজনক এবং ওকে আমরা এইচডিইউতে শিফট করেছি। ভুক্তভোগীদের অভিযোগের সত্যতা জানতে ঘটনাস্থলে যায় সময় সংবাদ। দেখা যায় রুমের বিছানা থেকে শুরু করে আসবাবপত্র পুড়ে যাওয়া ছাড়াও বিস্ফোরণে ভেঙেছে জানালাও। গ্যাস লাইন থাকলেও সেখানে নেই লক করার কোনো চাবি। পাইপের থেকে ব্যস্ত হয়েছে, চ্যালেঞ্জটা বাজতে চ্যালেঞ্জ তো ভালো। এগারে লাগছে, এগারে আগুন যদি নিয়ন্ত্রণে না আসতো আমাদেরও তো লাগতে পারতো, আমরাও তো শেষ হয়ে যেতে পারতাম, আমাদের জীবন নিয়ে তো বিপন্ন হতে পারতো। বাড়ির ম্যানেজার শফিকুল ইসলামের দাবি, গ্যাস লিকেজের বিষয়টি ভাড়াটিয়ারা আগে তাকে জানায়নি। লাইনে গ্যাস আসে না, লাইনে কথা কোনো কিছু চাবিটা আছে কিনা আপনি এখন যদি খুলে ফেলে তাহলে তো করার কিছু নেই। এই ঘটনায় বাড়ির মালিক ও ম্যানেজারের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন প্রতিবেশীরা। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা। অনুমোদনহীন হাউজিংগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থানে রাজুক। বুধবার কেরানীগঞ্জের আটি হাউজিংয়ে অভিযান চালায় রাজুকের ভ্রাম্যমাণ আদালত। দেখা যায় পুরো হাউজিংটি রাজুকের অনুমোদনের বাইরে। অভিযানে 6টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং একটি ভবনের বর্ধিতাংশ ভেঙে ফেলা হয়। রাজধানী ও আশেপাশের এলাকায় নকশার বাইরে গিয়ে নির্মিত ভবনের বিরুদ্ধে শক্ত অবস্থানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। কেরানীগঞ্জের আটিবাজার ঘেঁষে গড়ে ওঠা আটি মডেল টাউন এলাকায় অভিযান চালায় রাজুকের ভ্রাম্যমাণ আদালত। এ সময় নির্মাণাধীন ভবনের নকশা বহির্ভূত অংশ সড়কের মধ্যে পড়ায় ভেঙে ফেলা হয়। রাজুকের একদল বলে পারমিশন দেওয়ার ক্ষমতা নেই, আরেকদল বলে পারমিশন দিবেন, রাজুকে যান। আমরা সবই করি কিন্তু আসলে কিছুই হচ্ছে না। একটা সাধারণ পরিবার থেকেই ছোট ছোট করে এতটুকু করছে, তো তাদের এটা একটা বড় ক্ষতি। আমাদের সকল কার্যক্রম চালু করে দিয়ে যেগুলো নিয়ম নীতি আছে আমরা সেটা ফলো করেই আমরা কাজ আবার রানিং করতে চাই। রাজুক বলছে, হাউজিংগুলোর অনুমোদন না থাকায় এর আগেও ভবন নির্মাণের কাজ বন্ধ রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। অভিযানে 6টি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন এবং একটি ভবনের বর্ধিত অংশ ভেঙে ফেলা হয়। ভবন মালিকগণ যারা নির্মাণ কাজ করে যাচ্ছেন তাদেরকে কাজ বন্ধ রাখার জন্য বলা হয়েছে বা তাদেরকে অনুমোদন নেওয়ার জন্য বলা হচ্ছে, কিন্তু ওনারা কাজ বন্ধ না রেখেই অননুমোদিতভাবে ভবনগুলো গড়ে তুলছেন। এটা যেহেতু হচ্ছে যে রাজুকের আওতাধীন এলাকা, তাহলে যথাযথ কর্তৃপক্ষ হচ্ছে রাজুক। নকশা নিতে হলে রাজুক থেকে নিতে হবে, কিন্তু তারা আমাদেরকে দেখাতে পারেন নাই। অবৈধভাবে ভবন নির্মাণ এবং ঝুঁকিপূর্ণ ভবনের বিরুদ্ধে অভিযান চলবে বলে জানায় রাজুক। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। ঠাকুরগাঁও সীমান্ত থেকে 4 বাংলাদেশিকে আটক করে ভারতে নিয়ে গেছে বিএসএফ। এই ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি। ভোরে রানীশংকৈল উপজেলার জগদল সীমান্তে কয়েকজন বাংলাদেশি হাঁটাহাঁটি করছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা তাদের আটক করে নিয়ে যান। বিষয়টি জানতে পেরে পতাকা বৈঠকের আহ্বান জানায় বিজিবি। আটককৃতদের মধ্যে শামীম ও মেহেদুলের বাড়ি বালিয়াডাঙ্গের জিয়াবাড়ি এলাকায়। মিয়ানমারের রাখাইনে সংঘাতের জেরে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া দেশটির সেনা ও বিজিবির সদস্যসহ 34 জনকে ফেরত পাঠানো হয়েছে। একই সঙ্গে ফেরত গেছে নানা অপরাধে সাজা ভোগ করা আরও 6 নাগরিক। বুধবার বিকেলে কক্সবাজার বিমানবন্দর থেকে মিয়ানমারের বিশেষ বিমানে তাদের ফেরত পাঠানো হয়। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে বেলা 11টার দিকে কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছায় বিজিবির বিশেষ বাস, যেখানে ছিলেন মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া দেশটির সেনা ও বিজিবি 34 সদস্য। বাস থেকে একে একে নামানো হয় তাদের। তারপর যাচাই বাছাই শেষে সারিবদ্ধভাবে প্রবেশ করানো হয় যাত্রী লাউঞ্জে। সেখানে দীর্ঘ সময় ধরে চলে ইমিগ্রেশন কার্যক্রম। এদিকে বেলা 12টার দিকে কক্সবাজার কারাগার থেকে একটি প্রিজন ভ্যান আসে বিমানবন্দরে। সেখানেও মিয়ানমারের 6 নাগরিককে যাচাই বাছাই করা হয়। কারা কর্তৃপক্ষ জানায়, মাদক হত্যা ও অনুপ্রবেশের মামলায় কারাভোগ শেষ হওয়ায় মিয়ানমারের 6 নাগরিককে ফেরত পাঠানো হচ্ছে। বৈদেশিক আইনে 14 ধারায় ওনাদের 5 জনের সাজা ছিল। অলরেডি সাজা শেষ হয়ে যাওয়ায় ওনাদের স্বদেশ প্রত্যাবাসনের জন্য আমরা ব্যবস্থা করছি। পরে দুপুর 1:30টার দিকে মিয়ানমারের বিশেষ বিমানটি অবতরণ করে কক্সবাজার বিমানবন্দরে। তারপর বিমান থেকে মিয়ানমার প্রতিনিধি দল নেমে প্রবেশ করে বিমানবন্দরের লাউঞ্জে। আর সেখানে দুপক্ষের প্রশাসনিক কার্যক্রম শেষে হস্তান্তর করা হয় মিয়ানমারের সেনা, বিজিপি সহ 40 জন নাগরিককে। বিকাল 3টার দিকে বিমানটি মিয়ানমারের উদ্দেশ্যে রওনা দেয়। আমাদের পার্টে যত প্রক্রিয়া ছিল সব সম্পূর্ণ করে তারা ফ্লাই করেছেন কিছুক্ষণ আগে। এটি
আর বাকি রিটেন প্রেস ব্রিফিং আছে সেখান থেকে দিবে। গেল 15 মাসে মিয়ানমার থেকে পালিয়ে আশ্রয় নেয় দেশটির সেনা, বিজিপি সহ 910 জন নাগরিক, যার মধ্যে গুলিবিদ্ধ ছিলেন 26 জন, যাদেরকে 5 দফায় ফেরত পাঠানো হয়েছে মিয়ানমারে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। 15 মে থেকে রাজশাহীর বাজারে নামবে গুটি আম। গোপালভোগ পাওয়া যাবে 22 মে। এরপর থেকে পর্যায়ক্রমে বাজারে উঠবে বাকি জাতের আম। দুপুরে নিজ সম্মেলন কক্ষে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে আম নামানোর সময়সীমা ঘোষণা করেন জেলা প্রশাসক। রাজশাহীর বাগানগুলোতে বেশিরভাগ আম পাকতে শুরু করেছে। এর মধ্যে গুটি ও গোপালভোগ কয়েকদিনের মধ্যেই পাকতে শুরু করবে। চলতি মৌসুমে আম নামানোর সময়সীমা নির্ধারণ করে দিল জেলা প্রশাসন। বুধবার দুপুরে নিজ সম্মেলন কক্ষে বাগান মালিক, ব্যবসায়ী, ফল গবেষক ও কৃষি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আম পাড়ার সময়সীমা ঘোষণা করেন জেলা প্রশাসন। কোনো অসাধু ব্যবসায়ী অপরিপক্ক আম পেরে বাজারজাত করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও জানান। এর মাঝে যদি এমন কোনো সিচুয়েশন অ্যারাইজ করে যে চাষি ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে, আম নষ্ট হয়ে যাচ্ছে, শিলাবৃষ্টি হতে পারে বা অন্য কোনো বিষয় হতে পারে, সেক্ষেত্রে উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করে সংশ্লিষ্ট চাষি ভাইয়েরা সেখান থেকে অনুমতি নিয়ে তারপর আপনারা কার্যক্রম গ্রহণ করতে পারবেন। কেউ যদি অপরিপক্ক আম যদি হারভেস্ট করে তার বিরুদ্ধে জেলা প্রশাসনের সহযোগিতায় অবশ্যই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে বাগান মালিকরা জানান, বেঁধে দেওয়ার সময়ের আগে কিছু আম পেকে যায়। এ কারণে কিছুটা বিড়ম্বনায় পড়তে হয় তাদের। অফিসিয়ালভাবে ক্যালেন্ডার প্রকাশ করছে, কিন্তু আমরা মাঠে যারা আমরা আম চাষি আছি, এটা আমরা আমের প্রতি লক্ষ্য করে আমটা বাজারজাত করবে, এটাই আমাদের লক্ষ্য। আবহাওয়ার পরে নির্ভর করে এটা কিন্তু হয়, কিন্তু অতিরিক্ত গরম যদি পড়ে তাহলে আমরা আম কিন্তু ধরে রাখতে পারি না। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে রাজশাহীতে 2,60,000 মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। পাকিস্তান ভারত সংঘাতের জেরে পাকিস্তান অবস্থানরত 2 ক্রিকেটার রিশাদ নাহিদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন বিসিবি। এই দুজনের নিরাপত্তা নিশ্চিতে পিএসএল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেছে ক্রিকেট বোর্ড। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। শঙ্কার মুখে চলতি মাসের শেষে পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ দলের টি-20 সিরিজও, যদিও এ বিষয়ে এখনই কোনো মন্তব্য করেনি বিসিবি বস। থমথমে পরিবেশ, উৎকণ্ঠা, শঙ্কা, হঠাৎ অশান্ত দক্ষিণ এশিয়া। ভারত পাকিস্তান যুদ্ধ প্রসঙ্গ সবার মুখে মুখে। ভারত পাকিস্তানের বৈরী সম্পর্ক চিরকালের, তবে এই মুহূর্তে তারা যে যুদ্ধে লিপ্ত হয়েছে তাতে উত্তেজনা পুরো দক্ষিণ এশিয়ায়, যার প্রভাব পড়েছে এই অঞ্চলের জনপ্রিয় খেলা ক্রিকেটেও। বাংলাদেশ দলের যে পাকিস্তান সফর রয়েছে সেই সফর নিয়েও তৈরি হয়েছে উদ্বেগ। এই মুহূর্তে পিএসএল খেলতে পাকিস্তানে অবস্থানরত বাংলাদেশের 2 ক্রিকেটার নাহিদ রানা এবং রিশাদ হোসেনের সার্বক্ষণিক খোঁজ রাখতে হচ্ছে বিসিবিকে। মুহূর্তে আমাদের বেশি কনসার্ন হলো আমাদের 2টা প্লেয়ার পিএসএল খেলতেছে, লাহোর থেকে রাওয়ালপিন্ডিতে থাকবে বোধহয়। ক্লোজলি ইন টাচ উইথ দ্য হাই কমিশন ডিফেন্স অ্যাটাচে, এন্ড আমি ক্লোজলি টাচ উইথ দ্য পাকিস্তান ক্রিকেট বোর্ড এন্ড দ্য পিএসএল সিইও, এন্ড অলসো আই টক টু রিশাদ। নাহিদকে এখনো পাইনি, আর ট্রাই টু টক টু হিম অ্যাজ ওয়েল। আমাদের সিইও পাকিস্তান আমাদের যে অ্যাটাচে আছে তার সাথে যোগাযোগ করেছে এবং সেও প্লেয়ার সাথে কথা বলেছে। পিএসএলে লাহোর কালান্দার্সে 5 ম্যাচ খেলে ফেলেছেন রিশাদ। পেশোয়ার জালমেইর হয়ে মাঠে নামার অপেক্ষায় নাহিদ। এই মুহূর্তে রাওয়ালপিন্ডিতে আছেন তারা। শুক্রবার এই 2 বাংলাদেশি ক্রিকেটারের মুখোমুখি লড়াই উপভোগের আশায় ভক্তরা, কিন্তু বর্তমান পরিস্থিতিতে 22 গজে মনোনিবেশ করাই তো চ্যালেঞ্জিং। very much subcontinent a গুরুত্বপূর্ণ ক্রিকেটিং নেশন, সো এইটার ব্যাপারে এক্ষুনি কোনো মন্তব্য করা যাবে না। সিচুয়েশন ডিফারেন্ট, তো পরবর্তীতে কি হবে এটা এক্স্যাক্টলি এই মুহূর্তে অ্যাসেস করা ডিফিকাল্ট। ডিসিশন চূড়ান্ত না, এখনটার জন্য আরো অপেক্ষা করতে হবে এক্স্যাক্টলি কোন দিকে যায়। সার্কামস্ট্যান্সেস আমাদের আসলে নিয়ে যাবে। প্রশ্ন উঠছে বাংলাদেশ দলের পাকিস্তান সফর নিয়েও। 25 মে থেকে 3 জুন দেশটিতে 5 ম্যাচ টি-20 সিরিজ খেলার কথা টাইগারদের। শেষ পর্যন্ত পরিস্থিতি কি দাঁড়াতে পারে, সিরিজ আদৌ মাঠে গড়াবে কিনা, সেসব নিয়ে জোর গলায় কিছু বলতে পারছেন না বিসিবির শীর্ষ কর্তা। বাংলাদেশ পাকিস্তান সিরিজ নিয়ে স্পষ্ট করে কিছু জানাতে না পারলেও আগস্টে ভারতের বিপক্ষে টাইগারদের হোম সিরিজ আয়োজন নিয়ে এখনও বেশ আত্মবিশ্বাসী বিসিবি সভাপতি। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শিশু সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
ভারতের ক্ষেপণাস্ত্রে পাকিস্তানের 26 প্রাণহানি, পাল্টা হামলায় নিহত 10 ভারতীয়। সেনাবাহিনীর প্রশংসায় মোদি, জবাব দিতে সশস্ত্র বাহিনীকে সবুজ সংকেত শাহবাজ সরকারের। ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলায় বাংলাদেশের উদ্বেগ, দক্ষিণ এশিয়ায় নিরাপত্তায় ঝুঁকি দেখছেন বিশ্লেষক। সীমান্তে নিরাপত্তা জোরদারের তাগিদ, আলোচনায় সমাধানের পরামর্শ। এবং নির্বাচিত সরকারই ঠিক করবে রাখাইনে করিডোর দেবে কিনা, সংকট সমাধানে দ্রুত ভোটের রোডম্যাপ দাবি বিএনপির। মৌলিক বিষয়ে দলগুলোর ঐক্য চান আলী রিয়াজ। এ ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়।